এটা তখনকার ঘটনা যখন আমি আমার মা এবং স্ত্রী রেশমার সাথে সোলাপুরে শিফট করেছিলাম। আমার বস আমাকে একটা ঘর রেন্টে দিয়েছিলেন। ঘর খুব ভালো এবং বড় ছিল। লিভিং রুমের পাশের ঘরটা মায়ের খুব পছন্দ হয়েছিল, এজন্য আমি ওনার জিনিসপত্র ওই ঘরে শিফট করে দিয়েছিলাম। আমরা সবাই খুশি ছিলাম, কিন্তু আমরা এটা জানতাম না যে আমাদের খুশি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। একদিন আমি আমার মাকে রেডিও শুনতে দেখলাম। উনি নিজের ঘরে আরাম কেদারায় বসে রেডিও কোলে নিয়ে শুনছিলেন। ওনাকে দেখে খুব খুশি লাগছিল। রেডিওতে গান বাজছিল। মাকে খুশি দেখে আমি চুপি চুপি মায়ের একটা ছবি তুললাম। ওনাকে খুশি দেখে আমিও খুশি হয়ে গেলাম। কিন্তু আমি এটা বুঝতে পারছিলাম না ওই পুরনো কালো রঙের রেডিওটা আসলে কার। মা, এই রেডিওটা কার? আরে এটা আমি স্টোর রুমে যখন জিনিসপত্র রাখছিলাম তখনই হঠাৎ গান শুনতে পেয়েছি। একটা ভাঙা বাক্স থেকে আওয়াজটা পাচ্ছিলাম। বাক্স খুলে দেখি সেখানে এই রেডিওটা রয়েছে। ঠিকঠাকই চলছিল, তাই এটা আমি রেখে দিয়েছি। আমার মনে হলো এটা বোধহয় বাড়িওয়ালার, তাই জন্য আমি খুব একটা গুরুত্ব দিলাম না। কিন্তু তারপর থেকে মায়ের ওই রেডিওর প্রতি ভালোবাসা আরো যেন বেড়ে গেল। উনি সবসময় ওই রেডিওতে ওই একটাই গান শুনতেন। এমনকি উনি নিজের ঘর থেকে বাইরেও বেরোতেন না, শুধু ওই রেডিওটা কোলে রেখে আরাম কেদারায় বসে চোখ বন্ধ করে গান শুনতেন। একদিন রাতে আমি ডাইনিং টেবিলে বসে ডিনার করছিলাম। আমি আমার স্ত্রীকে মায়ের কথা জিজ্ঞেস করলাম। তখন আমার স্ত্রী বলল যে ও মায়ের খাবার তার ঘরে রেখে এসেছে, কিন্তু সকালের ব্রেকফাস্ট আর দুপুরের খাবার এখনো সেই রকমভাবেই পড়ে রয়েছে। উনি খেয়েছেন কিনা সেটা দেখার জন্য আমি ওনার ঘরে গেলাম। আমি দেখলাম উনি এখনো ওই রেডিও কোলে রেখে আরাম কেদারায় বসে চোখ বন্ধ করে গান শুনছেন। ওই একই গান ওনার পাশের টেবিলে খাবার যেরকমকে সেরকমই পড়েছিল। এটা দেখে আমি খুব রেগে গেলাম। আমি ওনার কাছে গেলাম আর ওই রেডিওটা ওনার কোল থেকে তুলে দিলাম। এ কি মা, তুমি এখনো খাবারটা খাওনি? সবসময় নোংরা রেডিওটা কোলে নিয়ে বসে রয়েছ। এটা শুনে মা আমার উপরই রেগে গেলেন আর উনি আরাম কেদারা থেকে উঠে আমাকেই চড় মারলেন আর আমার উপর চিৎকার করে বললেন, এটা নোংরা নয়, চলে যাও এখান থেকে, যাও, চলে যাও বলছি। আমার মা আমাকে চড় মেরেছিলেন। ছোটবেলায় যখন বাবা মারা যান তারপর থেকে মা কখনো আমার গায়ে হাত তোলেননি, কিন্তু এখন তিনি আমাকে মারলেন। খেলে খাও, না হলে মরে যাও, আমি চিৎকার করে বললাম এবং ওখান থেকে বেরিয়ে এলাম। আমার খুব খারাপ লাগছিল। ওই রাতে আমি খাবার না খেয়েই শুয়ে পড়লাম। আমার মনে হচ্ছে মা ওই রেডিওর পাল্লায় পড়ে পাগল হয়ে গেছে। আমি আমার স্ত্রীর ওপর চিৎকার করে বললাম, চুপ করো, উনি পাগল নন। আর তখনই আমি মায়ের চিৎকারের আওয়াজ পেলাম। আমি ভয় পেয়ে মায়ের ঘরের দিকে দৌড়তে লাগলাম। ওনার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। মা, মা, কি হলো? আমি ঘরের বাইরে থেকে চিৎকার করছিলাম, কিন্তু মা কোনো উত্তর দিচ্ছিলেন না। ঘরের ভেতর থেকে রেডিওর আওয়াজ পর্যন্ত বাইরে আসছিল না। আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। এই জন্য আমি আর আমার স্ত্রী মিলে ঘরের দরজা ভেঙে ফেললাম
আর যখন আমরা ঘরের ভেতরে ঢুকলাম, সেই দৃশ্য দেখে আমরা কান্নায় ভেঙে পড়লাম। মা, মা, এটা কি হলো মা, এটা কি হলো? কারণ চেয়ারের ওপর মা রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। ওনার পেট থেকে রক্ত বের হচ্ছিল, পুরো মেঝে রক্তে ভেসে যাচ্ছিল। আমি ওনার শ্বাস প্রশ্বাস চেক করলাম, উনি মারা গেছেন। হয়তো কেউ ছুরি মেরে তাকে হত্যা করেছিল। কিন্তু ঘরের জানলা বন্ধ ছিল, আর দরজাও ভেতর থেকে বন্ধ ছিল। তো প্রশ্ন হলো, তাহলে ওনাকে কে হত্যা করল? ঘর থেকে কোনো মূল্যবান জিনিসও চুরি হয়নি। আমরা পুলিশকে ডাকলাম, ওনারা খুনের তদন্ত করছিলেন। পুলিশ মার্ডার ওয়েপন পর্যন্ত খুঁজে পায়নি। কেস বড্ড কমপ্লিকেটেড হয়ে গেছিল। পুলিশ উল্টে আমাকে এবং আমার স্ত্রীকে এই খুনের জন্য দোষারোপ করছিলেন। এইভাবে কিছুদিন কেটে গেল। মায়ের এইভাবে চলে যাওয়াতে আমি আর আমার স্ত্রী অত্যন্ত দুঃখিত ছিলাম। একদিন আমি অফিস থেকে ফিরে এলাম, তখন আমি রেডিওর আওয়াজ শুনতে পেলাম। আওয়াজ মায়ের ঘর থেকে আসছিল। আমি যখন ওই ঘরে গেলাম, তখন দেখতে পেলাম মায়ের ওই চেয়ারে আমার স্ত্রী একইভাবে বসে রয়েছে, আর ওর কোলের ওপর ওই একই নোংরা রেডিওটা। ওই রেডিওটা মায়ের মৃত্যুর পর আমরা কোথাও দেখতে পাইনি। জানি না আমার স্ত্রী ওটাকে কোত্থেকে খুঁজে পেয়েছিল। আমি আমার স্ত্রীকে আমাদের ঘরে আসতে বললাম, কিন্তু ও সরাসরি না বলে দিল। আর ও বলল, এখন থেকে এটাই আমার ঘর। আমিও ওর সাথে আর ঝগড়া করার মুডে ছিলাম না, এই জন্য আমি নিজের ঘরে চলে গেলাম। কিন্তু ওই দিনের পর থেকে আমার স্ত্রীর আচরণে কিছু পরিবর্তন লক্ষ্য করলাম। ও মায়ের মতো রেডিওটাকে কোলে রেখে ওই একই গান শুনত। এমনকি ও খাবার পর্যন্ত বানাতো না, ঘরের কোনো কাজ করত না। এই জন্য আমি একটা সার্ভেন্ট রাখলাম, আর আমার স্ত্রী 24 ঘন্টা ওই রেডিওটাকে কোলে রেখে মায়ের ঘরে থাকতে শুরু করলো, যেটা লিভিং রুমের পাশেই ছিল। একদিন আমি অফিসে কাজ করছিলাম, সেই সময় বাড়িওয়ালার ফোন এলো। আমি রেন্ট দিতে দেরি করেছিলাম, এই জন্য তিনি হয়তো কল করেছেন। কথা বলতে বলতে উনি আমাকে মায়ের কথা জিজ্ঞেস করলেন। তখন আমি ওনাকে বললাম উনি মারা গেছেন। তোমার মায়ের কথা শুনে খুবই খারাপ লাগলো, কিন্তু এসব ঘটলো কি করে? প্রতিদিনের মতো মা রাতের বেলা লিভিং রুমের পাশের ঘরে বসে রেডিও শুনছিল। তেরে বিনা জিন্দেগি সে কোই সিকওয়া তো নাই, এটা ওনার পছন্দের গান ছিল। আমি যখন ওনাকে দেখলাম, উনি মনোযোগ দিয়ে গান শুনছিলেন। কিন্তু যেই আমি ঘরে গেলাম, কিছুক্ষণ পরেই উনি চিৎকার করে উঠলেন। আমি যখনই ঘরে পৌঁছলাম, কেউ ছুরি দিয়ে মাকে হত্যা করে দিয়েছিল। এটা শুনে ল্যান্ডলর্ড চমকে উঠলেন। দেখুন, আমার মনে হয় কিছু একটা গন্ডগোল আছে। এমনটা কি করে হতে পারে? কি বলতে চাইছেন আপনি? আপনি আবার এখন এটা বলবেন না যে ওই রেডিওর রং হলো কালো, আর আপনার মা সেটা বাড়ির কোথাও একটা পেয়েছেন। হ্যাঁ, ওই রকমই ব্যাপারটা। আপনি আমার কথায় বিশ্বাস করবেন না, আমি আমার বাবার সঙ্গে ওই বাড়িটাতেই কিন্তু থাকতাম। বাবা সবসময় একা থাকতেন, আর তার একাকিত্ব দূর করার একমাত্র সঙ্গী ছিল ওই কালো রেডিওটাই। আর বাবা প্রত্যেক দিন সন্ধেবেলা ওই একই গান শুনতেন। কে জানে, হয়তো বাবার মা চলে যাবার পর সবসময় খুব একা একা লাগতো, আর হয়তো সেই একাকিত্বের যন্ত্রণাতেই বাবা একদিন আমাদের ছেড়ে চলে যায়। আর হয়তো বা ওনার আত্মাই ওই রেডিওর মধ্যে এখনো রয়ে গেছে, আর সেই জন্যই হয়তো আপনার মা এরকমভাবে হঠাৎ মারা গেলেন। এই শুনে তো আমার দম বন্ধ হয়ে আসছিল। ওই রেডিওটার জন্যই এই সমস্ত কিছু হচ্ছিল। আর ওই রেডিও এখন আমার স্ত্রীর কাছে রয়েছে।
আমার নিজের স্ত্রীর জন্য চিন্তা হচ্ছিল। আমি সঙ্গে সঙ্গে ওকে কল করলাম, কিন্তু বারবার কল করা সত্ত্বেও সে রিসিভ করল না। আমি যত তাড়াতাড়ি সম্ভব অফিস থেকে বেরিয়ে বাড়ি পৌঁছলাম। বাড়ি পৌঁছতেই আমি মায়ের ঘরে পৌঁছলাম, আর সামনের দৃশ্য দেখে আমি চমকে উঠলাম। আমার স্ত্রী চেয়ারের ওপর বসেছিল আর ওর হাতে ছুরি ছিল। ঘরে রেডিওতে ওই একই গান চলছিল, আর আমার স্ত্রী ভয়ঙ্কর গলার আওয়াজে ওইটা গাইছিল। ওর গলার আওয়াজ কোনো একটা বুড়ো মানুষের মতন লাগছিল। ওর চোখের মণি সাদা হয়ে গেছিল। রেশমা, তুমি এটা কি করছো? আর তোমার হাতে এই ছুরি কেন? আমার কথা শুনেও রেশমা কোনো উত্তর দিল না, শুধু একভাবে রেডিওর দিকে তাকিয়েছিল। ওকে এইভাবে দেখে আমি আরো ভয় পেয়ে গেছিলাম, আর আমার রাগও হচ্ছিল। আমি চিৎকার করে ওকে জিজ্ঞেস করলাম, তুমি কোনো উত্তর দিচ্ছ না কেন রেশমা? আমার কথা শোনো। আমি রেশমা নই। দেখুন কাকা, আমি জানি আপনার সাথে কি হয়েছে। আপনার ছেলে আমাকে সমস্ত কিছু বলেছে, কিন্তু এতে আমার স্ত্রীর কি দোষ? ওকে ছেড়ে দিন। আমি জানি তোর বউয়ের কোনো দোষ নেই, আর সেই জন্যই তো আমি ওকে মুক্তি দিতে চাই। মুক্তি? কি কথা বলছেন আপনি? এরকম কেন করতে চাইছেন? হ্যাঁ, ঠিকই শুনেছিস তুই। আমি ওকে ওর একাকিত্ব থেকে মুক্তি দিতে চাই। একাকিত্ব কি করে? আমি তো ওকে খুব ভালোবাসি। আমি ওকে সবসময় খুশি রাখার চেষ্টা করেছি। ও একাকিত্ব কিভাবে অনুভব করবে? তুই ওকে হয়তো খুবই ভালোবাসিস, কিন্তু তুই নিজের কাজে এতটাই ব্যস্ত থাকিস যে ওর সুখ দুঃখের কোনো খবরই রাখিস না। বিয়ের এতদিন পরেও ও মা হতে পারল না। তার ওপর প্রতিবেশীদের মন্তব্যে ওর প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে। নিজের ঘরে একাকিত্বের যন্ত্রণায় ভুগছে। তোর তো এ ব্যাপারে কোনো ভ্রুক্ষেপই নেই। তুই তো না নিজের মায়ের খেয়াল রাখতে পেরেছিলিস, আর না তো এখন নিজের বউয়ের। আমার স্ত্রী কোন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল আমি সেটা কোনোদিন বোঝার চেষ্টা করিনি। আমি কি করব বুঝতে পারছিলাম না। আমি তো আমার মাকে বাঁচাতে পারিনি, কিন্তু আমার স্ত্রীকে কোনোভাবে হারাতে চাই না। আমি দৃঢ় প্রতিজ্ঞা নিলাম, আমি সবকিছু করতে রাজি আছি। আমি রেশমাকে বাঁচাবই। আমি বুঝে গেছিলাম এই যা কিছু হচ্ছে তাই রেডিওটার জন্যই হচ্ছে। আমি আমার ঘরে গিয়ে একটা ক্রিকেট ব্যাট নিয়ে এলাম আর স্ত্রীর দিকে এগিয়ে গেলাম। আমি কাকাকে বললাম, শেষবারের মতো বলছি আপনি রেশমাকে ছেড়ে দিন, না হলে। নয়তো কি করবি? তুই আমায় মারতে পারবি না। এটা শুনে আমি এগিয়ে গেলাম। ওর মনে হলো আমি ওকে মারতে যাচ্ছি, কিন্তু আমি আসলে টেবিলের ওপর রাখা রেডিওটাকে ভাঙতে যাচ্ছিলাম। যেই কাকা আমাকে রেডিওর দিকে এগোতে দেখলেন, উনি মাঝখানে এসে পড়লেন আর
ওই দিন ব্যাটের আঘাত রেডিওর ওপর না লেগে রেশমার মাথায় লাগলো, আর সেই মুহূর্তেই ও মারা গেল। আমি নিজের স্ত্রী রেশমাকেও বাঁচাতে পারলাম না, আমার হাতেই ওর জীবন চলে গেল। আমি নিশ্চুপ হয়ে আমার কোলে শুয়ে থাকা আমার স্ত্রীকে দেখতে লাগলাম, যে ও আমাকে কিভাবে এই দুনিয়াতে একা ছেড়ে চলে গেল।